উনার চোখ মুখে সেই বিজয়ী হাসি ততক্ষণে উধাও হয়ে গেছে। হয়তো উনিও স্বপ্নেও ভাবেননি যে চুলকে উনি আমার লজ্জার হাতিয়ার বানাতে চেয়েছিলেন আমি সেটাকেই আমার জেদের শক্তিতে রূপান্তর করব। কয়েক মিনিটের মধ্যে আমি আমার সম্পূর্ণ মাথা ন্যাড়া করে ফেললাম। আয়নায় নিজের দিকে তাকালাম। চুলহীন এই অনন্যাকে দেখতে অন্যরকম লাগছিল, কিন্তু ওর চোখের দৃষ্টিতে কোনো পরাজয় ছিল না, সেখানে জ্বলছিল এক তীব্র প্রতিশোধের আগুন। আমি ইফতেখারের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, মাথা ছোট করলে মানুষ ছোট হয় না ইফতেখার, মানুষ ছোট হয় তার নোংরা মানসিকতায়। তোমার মা ভেবেছিলেন আমি লজ্জায় ঘরে লুকিয়ে কাঁদবো। ওনাকে বলে দিও অনন্যা হাঁটতে শেখেনি। আলমারি খুলে আমার পছন্দের গাঢ় নীল রঙের সালোয়ার কামিজটা বের করলাম। আলমারির এক কোণে যত্ন করে রাখা ছিল একটা সুতি কালো হিজাব। মাথাটা ভালো করে ঢেকে হিজাবের পিনগুলো শক্ত করে আটকে নিলাম। আয়নার সামনে আবার নিজেকে একবার দেখলাম। এখন আর বোঝার উপায় নেই যে হিজাবের নিচে কোনো চুল নেই। ঘড়ির দিকে তাকালাম, সকাল 7:30 বাজে। আর মাত্র 1.5 ঘন্টা বাকি। ঘর থেকে বের হওয়ার সময় ইফতেখার আমার হাত চেপে ধরলো। ওর চোখে তখন অপরাধ বোধ আর জল। বলল, অনন্যা আমি তোমাকে সেন্টারে নামিয়ে দিয়ে আসি, আমার ভুল হয়ে গেছে। আমি আলতো করে ওর হাতটা সরিয়ে দিলাম। বললাম, যে মানুষটা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তার সহানুভূতির আমারও কোনো প্রয়োজন নেই। গত বছর তোমার মায়ের নাটকের দিনে আমি তোমার উপর ভরসা করেছিলাম, ফলাফল শূন্য। আজ আমি নিজের ভরসায় যাব। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি যখন ড্রয়িং রুম পার হচ্ছিলাম শাশুড়ি তখন বারান্দা থেকে উচ্চ স্বরে পাড়া সেই খালাকে ডাকছেন, ও বউ দেখছনি কারবার, বউ তো মাথা কামাইয়া হিজাব পইরা পরীক্ষা দিতে রওনা দিছে, তেজ দেখছনি মেয়েটার। আমি ওনার কথার পিঠে একটা কথাও বললাম না, শুধু মনে মনে বললাম, রাবেয়া বেগম আজ আপনার এই অশিক্ষার অহংকারকে আমি ঢাকা শহরের বুকে ঘুরিয়ে দিয়ে আসবো। পরীক্ষা কেন্দ্রে যখন পৌঁছালাম তখন চারদিকে পরীক্ষার্থী আর অভিভাবকদের উপচে পড়া ভিড়। সবার চোখে মুখে একটা চাপা উত্তেজনা, শেষ মুহূর্তের পড়া ঝালিয়ে নেওয়ার ব্যস্ততা। হিজাব পরিহিত আমি যখন লাইনে দাঁড়ালাম আমার বুকটা দুরু দুরু কাঁপছিল, কিন্তু সেটা ভয়ের কাঁপন ছিল না, সেটা ছিল 1 বছরের জমানো জেদ আর স্বপ্নের আগুন। হলরুমে ঢুকে নিজের সিটটা খুঁজে নিলাম। ওএমআর শিট আর প্রশ্নপত্র যখন আমার টেবিলে দেওয়া হলো আমি চোখ দুটো বন্ধ করে একবার আমার বাবা মায়ের মুখটা মনে করলাম, আর মনে করলাম ভোরের আলোর মেঝেতে পড়ে থাকা সেই একগুচ্ছ কাটা চুল। আমার কলম চলতে শুরু করলো। প্রতিটি বৃত্ত ভরাট করার সময় মনে হচ্ছিল আমি আমার শাশুড়ি কুৎসিত চক্রান্তের মুখে এক একটি চর মারছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গত একটা বছর রাতের পর রাত জেগে যে পড়াশোনাগুলো আমি মুখস্থ করেছি সেগুলো আজ আমার চোখের সামনে ভাসছিল। সময় যেন চাবুকের মতো দ্রুত ছুটছিল, আর তার সাথেই পাল্লা দিয়ে চললো আমার কলম। পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা যখন পড়লো আমি কলমটা টেবিলে রাখলাম। এক অদ্ভুত মানসিক শান্তি আর তৃপ্তিতে আমার মনটা ভরে গেল। আমি জানি আমি আমার সেরাটা দিয়ে এসেছি, কোনো চক্রান্ত, কোনো নোংরামি আজ আমাকে আটকাতে পারেনি। হলরুম থেকে বের হয়ে যখন কলেজের মেন গেটের সামনে আসলাম দুপুরের কড়া রোদ এসে আমার মুখের উপর পড়লো। চারপাশে ভিড়ের মাঝে আমি দেখতে পেলাম ইফতেখার দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা জলের বোতল আর মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ও অপরাধীর মতো আমার দিকে এগিয়ে এলো আর জিজ্ঞাসা করলো, অনন্যা পরীক্ষা কেমন হয়েছে? আমি হিজাবের নিচে ঢাকা থাকা আমার ন্যাড়া মাথায় হাত দিয়ে একবার হাসলাম। তারপর ইফতেখারের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, খুব ভালো হয়েছে। আর শোনো, আজ শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল না, আজ তোমার ওই বাড়ি আর তোমার মায়ের দাসত্ব থেকে আমার চিরতরে মুক্তি পাওয়ার পরীক্ষাও ছিল। রেজাল্টটা বের হতে দাও, তারপর দেখবা ডাক্তার অনন্যা কি কি করতে পারে। ইফতেখার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর পাশ কাটিয়ে এক পা করে সামনের দিকে এগিয়ে গেলাম। আজ আমার মাথায় চুল নেই ঠিকই, কিন্তু আমার মেরুদণ্ডটা আজ সবচেয়ে শক্ত আর সোজা। ইফতেখারকে সেই তপ্ত রোদে স্তব্ধ করে দাঁড়িয়ে রেখে আমি একটা রিক্সা নিলাম। পুরো পথটাই আমার মাথার উপর জ্যৈষ্ঠের কড়া রোদ এসে পড়ছিল, কিন্তু হিজাবের নিচে আমার ন্যাড়া মাথাটায় আজ কোনো অস্বস্তি হচ্ছিল না, বরং এক চরম স্বস্তি আর স্বাধীনতার অনুভূতি হচ্ছিল। রিক্সা যখন আমাদের বাড়ির গলির মুখে এসে থামলো বুকটা একবার চড়ত করে উঠলো। আমি জানি মূল যুদ্ধটা মাত্র শুরু হলো। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে পরীক্ষা দিতে এসেছি। আমার শাশুড়ি নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। ধীর পায়ে হেঁটে হেঁটে দরজায় নক করলাম। দরজা খুলতে দেখলাম ড্রয়িং রুমে এক এলাহি কারবার। শুধু শাশুড়ি নন, পাড়া সেই কুটনামি করা 3 জন খালা সোফায় গোল হয়ে বসে আছেন। মাঝখানে আমার শাশুড়ি রাবেয়া বেগম চোখে আঁচল ঠেকিয়ে কান্নার অভিনয় করছে। আমি ভেতরে ঢুকতেই কান্নার বেগ দ্বিগুণ বেড়ে গেল। ওই যে দেখছনি ডাকাত বউ ঘরে আইছে, নিজের মাথা নিজে কামাইয়া এখন সতী সাথী সাইরা মানুষ আছে। ও পাড়ার মানুষ, তোমরা বিচার করো, কোনো ভদ্রঘরের বউ কি নিজের মাথার চুলি ভাবে খুঁড় দিয়ে সাফ করে? রাবেয়া বেগম আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন। পাড়ার ফাতেমা খালা নাক সিটকে বললেন, আহারে রাবেয়া বুবু, তোমার কপালটাই পুড়লো, এমন অলক্ষিত মেয়ে এই বংশে আইনা ভুলই করছো। এগুলো হলো মডার্ন ডাইনি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বগুলো আজকে আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পেজের সাথেই থাকুন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে সবাই পাশেই থাকবেন, আর প্রত্যেকটা পর্বে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। ধন্যবাদ।